হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। উচ্চ মাধ্যমিক ব্যবস্থায় যে নূতন সেমিস্টার পদ্ধতিকে ইন্ট্রোডিউস করা হয়েছে সেটা নিয়ে জেলাভিত্তিক যে বিভিন্ন সেন্সিটাইজেশন প্রোগ্রামগুলো হয়েছে সেখান থেকে কি কি বিষয় উঠে এসছে সেটা নিয়ে আজকের ভিডিওটি একটু লম্বা হবে ঠিকই, কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ। তাই আপনাদের সকলকে অনুরোধ, ভিডিওটিকে স্কিপ না করে পুরোটা দেখবেন। হয়তো দেখবেন ভিডিওটা আপনাদের কোথাও না কোথাও ঠিক কাজে লাগবে। তাহলে আর দেরি না করে কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। ওই নিউলি ইন্ট্রোডিউস সেমিস্টার সিস্টেমের বিভিন্ন অ্যাসপেক্টগুলো বিস্তারিতভাবে বুঝে নেওয়ার জন্য। সেমিস্টার সিস্টেম নিয়ে যে জেলাভিত্তিক ট্রেনিংগুলো হয়েছে তার কি আউটকামগুলো কি সেটা ওয়ান বাই ওয়ান দেখে নেওয়া যাক। তাহলে প্রথমেই রেজিস্ট্রেশন, যে ওয়েস্ট বেঙ্গল যে হায়ার সেকেন্ডারি যে কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যদি স্কুল লগ ইন করা হয় তাহলে সেই স্কুল লগ ইন করলে রেজিস্ট্রেশন ট্যাবের আন্ডারে দুটো অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে নিউ রেজিস্ট্রেশন আর একটা হচ্ছে ওল্ড রেজিস্ট্রেশন অথবা রি রেজিস্ট্রেশন। এটা এবছর ইন্ট্রোডিউস করা হয়েছে। ওর নিউ রেজিস্ট্রেশন কি যেমন ছিল তেমনই থাকবে, যারা ফ্রেশ স্টুডেন্ট তাদের ক্ষেত্রে হবে। সেক্ষেত্রে নিয়ম হচ্ছে যে 3 বছর আগে অবধি ম্যাক্সিমাম মাধ্যমিক পাস করতে হবে, তাহলে ফ্রেশ রেজিস্ট্রেশন করতে পারবে। ফর এক্সাম্পল, যদি 2024 সালে কেউ ক্লাস 11-এ ফ্রেশ রেজিস্ট্রেশন করতে চায় তাহলে তাকে 2021 অবধি মাধ্যমিক পাস করে থাকতে হবে। অর্থাৎ 2021, 22, 23 এবং 24 সালে যারা মাধ্যমিক পাস করেছে তারা 2024 সালে ফ্রেশ রেজিস্ট্রেশন করতে হবে। সিমিলারলি 2025 সালে ক্লাস 11-এ ফ্রেশ রেজিস্ট্রেশন করতে চাইলে 2022 অবধি মাধ্যমিক পাস করতে হবে, এরকম। এবার ধরুন 2024-এর পরিপ্রেক্ষিতে যদি বলা হয়, তাহলে 2020 সাল বা তার আগে মাধ্যমিক পাস করেছে এরকম কোনো স্টুডেন্ট যদি চলে আসেনি, বলে 2024 সালে যে ক্লাস 11-এ ফ্রেশ রেজিস্ট্রেশন করাবে, তাহলে সে করতে পাবে না। অর্থাৎ তাকে ওই বৈকল্পিক যে এডুকেশন অর্থাৎ ডিস্টেন্স এডুকেশনের দিকে যেতে হবে। ওল্ড রেজিস্ট্রেশন বা রি রেজিস্ট্রেশন এবছর নিউলি ইন্ট্রোডিউস করা হয়েছে, এটা ছিল না। জেনারেলি কি নিয়ম? জেনারেলি হচ্ছে কোনো স্টুডেন্ট যারা একবার রেজিস্ট্রেশন করে নিয়েছে তাহলে তাদের সেই আর দ্বিতীয়বার রেজিস্ট্রেশন করার কোনো সুযোগ থাকে না। যেহেতু এবছর সেমিস্টার সিস্টেম নিউলি ইন্ট্রোডিউস করা হয়েছে, তাহলে 11-এর যেসব ছাত্রছাত্রী বিগত বছরগুলিতে রেজিস্ট্রেশন করেছে কিন্তু কোনো কারণে 11-এ ডিটেন্ড হয়েছে, তাহলে তারা যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চায় তাহলে কিন্তু তাদের পুরনো রেজিস্ট্রেশনে হবে না, তাদের কিন্তু সেই রেজিস্ট্রেশন অটোমেটিক্যালি ক্যান্সেল। তাহলে সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট তাকে স্কুলে জমা করতে হবে এবং নতুন করে সেমিস্টার সিস্টেমের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ বিগত বছরগুলিতে ক্লাস 11-এর যেসব ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন করে নিয়েছে, কোনো কারণে ক্লাস 11-এ ডিটেন, তারা যদি পুনরায় এইচএস পরীক্ষা দিতে চায় তাদের পুরনো রেজিস্ট্রেশনে কাজ হবে না, তাদেরকে পুরনো রেজিস্ট্রেশন সার্টিফিকেট স্কুলে জমা করতে হবে এবং নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে ফর দ্য সেমিস্টার সিস্টেম। এই যে নতুন রেজিস্ট্রেশনের জন্য যে রি রেজিস্ট্রেশন ট্যাব, তাদের আন্ডারে 2016 সাল অবধি সেই সংশ্লিষ্ট স্কুলে যারা যারা রেজিস্ট্রেশন করেছে তার সব তথ্য কিন্তু পুশব্যাক করে দেওয়া হবে এবং এডিটেবল ফরম্যাটে। তাহলে সেক্ষেত্রে স্কুল এডিট করে পুনরায় ফ্রেশ রি রেজিস্ট্রেশন করে দিতে পারবে। এবং সেই ছাত্রছাত্রী যদি বলে যে আমি পুরোনো যেসব সাবজেক্ট নিয়েছিলাম সেগুলো চেঞ্জ করব, ইভেন স্ট্রিম চেঞ্জ করব, হয়তো আর্টস স্ট্রিমে করেছিল পুরোনো রেজিস্ট্রেশন, এবারে সায়েন্স স্ট্রিমে আসতে চাইছে, তাহলে সেই সব পুরো কাস্টমাইজেশনের স্কোপ তাদের থাকবে। এবার রেজিস্ট্রেশন সার্টিফিকেটগুলো যেগুলো স্কুল রেখে দেবে সেগুলো আপাতত স্কুল নিজের কাস্টডিতে রাখবে, তার যে পুরোনো রেজিস্ট্রেশন সার্টিফিকেটগুলো, তারপরে কাউন্সিলের নির্দেশ মতো কাজ করবে। এই রি রেজিস্ট্রেশনের সুযোগ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা অকৃতকার্য হয়েছে অর্থাৎ যারা সিসি ক্যান্ডিডেট, তারাও যদি চায় তারাও কিন্তু এই রি রেজিস্ট্রেশনের সুযোগটা নিতে পারে, কিন্তু তাদের ক্ষেত্রে অপশনাল। অর্থাৎ যেসব সিসি ক্যান্ডিডেট মনে করবে আমি রি রেজিস্ট্রেশন করবো আবার অর্থাৎ সেমিস্টার সিস্টেমে সুযোগ নেবো, তারা রি রেজিস্ট্রেশন করতে পারে। তাদের সেক্ষেত্রে 2 বছর ইয়ার লস হবে, কারণ 11 থেকে আবার শুরু করতে হবে। কিন্তু যদি যেসব সিসি ক্যান্ডিডেট মনে করে না আমার দরকার নেই, আমি পুরোনো প্যাটার্নই পরীক্ষা দিয়ে দেবো, তাহলে তারা যেমন পরীক্ষা হচ্ছে উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দেবে। কিন্তু কোনো উচ্চ মাধ্যমিকে সিসি ক্যান্ডিডেট যদি মনে করে আমি রি রেজিস্ট্রেশনের সুযোগ নেবো তাহলে সে নিতে পারে, তাদের ক্ষেত্রে অপশনাল। কিন্তু ক্লাস 11-এ যারা রেজিস্ট্রেশন করে নিয়েছে, ডিটেন্ড, আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চাইছে মানে কন্টিনিউ করতে চাইছে, তাদের ক্ষেত্রে রি রেজিস্ট্রেশনটা ম্যান্ডেটরি। এবং যাদের রি রেজিস্ট্রেশন স্কুল করাবে তাদের পুরনো রেজিস্ট্রেশন সার্টিফিকেটকে কিন্তু স্কুলে জমা রাখতে হবে, অর্থাৎ স্কুলকে নিজের কাস্টডিতে রেখে দিতে হবে।
এই যে রি রেজিস্ট্রেশন প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা চালু করার জন্য বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছে। যেমন রি রেজিস্ট্রেশন অনেক স্কুলেই সমস্যা আসছে যে রি রেজিস্ট্রেশনটা ঠিকঠাক ভাবে হচ্ছে না, ঠিকঠাকভাবে এডিট হচ্ছে না, বা করার পর যখন সাবমিট করতে চাইছে তখন বলছে রেজিস্ট্রেশন উইথ অ্যানাদার রেজিস্ট্রেশন নাম্বার অলরেডি এক্সিস্ট, এরকম বিভিন্ন টেকনিক্যাল সমস্যা আসছে। এসব সমস্যার জন্যই রেজিস্ট্রেশনের যে ডেট, সেই রেজিস্ট্রেশন ডেটটা যেটা 30শে জুন অবধি ছিল, 30শে জুন 2024 অবধি ছিল, সেটা এক্সটেন্ড করা হয়েছে আপ টু 10th জুলাই 2024। এটা মূলত রি রেজিস্ট্রেশনের জন্য মানে এক্সটেনশনটা এসছে। এছাড়াও বেশ কিছু স্কুলে রিনিউয়াল অফ রেকগনিশন সংক্রান্ত বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, সেটাও এই ডেট এক্সটেনশনের একটা কারণ, যে রেজিস্ট্রেশনের ডেট আপ টু 10th জুলাই 2024 এক্সটেন্ড করে দেওয়া হয়েছে। অতএব যেসব স্কুলে এরকম রি রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্যা আসছে, তারা সেই সমস্যাটা যাতে রেকটিফাই করে নেওয়ার পর্যাপ্ত সময় পান। এবার কিভাবে রেকটিফাই করবেন সেটা নিয়ে আমি ভিডিওর শেষে ডিসকাস করব। এবছর সেমিস্টার সিস্টেমে পরীক্ষা ব্যবস্থা এবং মূল্যায়ন নিয়ে বেশ কিছু পরিবর্তন এসছে। যেমন এবছর থেকে যে উত্তরপত্র দেওয়া হবে সেটা ওএমআর সিটি হোক ফর দ্য অড সেমিস্টার, আর এমনি নর্মাল খাতাই হোক ফর দ্য ইভেন্ট সেমিস্টার, সেখানে ছাত্রছাত্রীদের নিজের নাম লেখার দরকার নেই, নাম লেখার জায়গায় থাকবে না যেটা থাকতো এতদিন। সেখানে ছাত্রছাত্রীরা শুধুমাত্র নিজের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এবং বিষয়টা লিখবে, কোন বিষয়ে পরীক্ষা দিচ্ছেন। এবং যেটা ওএমআর সিট হবে সেখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার যেমন বক্স করে দেওয়া থাকে, তার তলায় প্রত্যেকটা ডিজিটের এগেনস্টে যে এনসার্কেল করার ঘর থাকে সেরকম থাকবে। আর যেগুলো এমনি লেখার উত্তরপত্র ফর দ্য ইভেন্ট সেমিস্টার, সেখানে শুধু রেজিস্ট্রেশন এবং রোল নাম্বার এবং বিষয় লেখার জায়গা থাকবে। ছাত্রছাত্রীদের নাম লেখার কোনো জায়গা এবার থেকে উত্তরপত্রে থাকবে না। সেমিস্টার 1 এবং 2 পরীক্ষার দায়িত্ব স্কুলের, যেটা আগেই বলা হয়েছে। সেমিস্টার 3 এবং 4 পরীক্ষার দায়িত্ব কাউন্সিলের। এবার স্কুল যে সেমিস্টার, বিশেষ করে সেমিস্টার 1 যেটা ওএমআর এর পরীক্ষা হবে এমসিকিউ, তার একটা ডামি ওএমআর সিট কিন্তু কাউন্সিলের ওয়েবসাইটে, মানে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে। স্কুল যদি মনে করে সেটা ডাউনলোড করে জেরক্স করে নিয়ে বা ওইটাই বারবার প্রিন্ট করে নিয়ে ফার্স্ট সেমের পরীক্ষা করতে পারে, যাতে করে ছাত্রছাত্রীরা ফ্যামিলিয়ার হয়ে যায় ওএমআর সিটের সঙ্গে। নম্বর বিভাজন যেটা, সেটা আগেই নোটিফিকেশন জারি হয়েছে, সেরকমই থাকছে। আমার সেই নিয়ে একটা আলাদা ভিডিও আছে, ডান দিকের ওপরে আই বাটনের লিঙ্ক ফ্ল্যাশ হচ্ছে, সেখান থেকে দেখে নিতে পারেন। শুধুমাত্র একটা বিষয় বলার আছে, যে ভোকেশনাল সাবজেক্টে এতদিন অবধি পার ইয়ার থিওরি ছিল 30 নাম্বার, প্র্যাকটিক্যাল ছিল 70 নাম্বার। তাহলে সেটাই যেটা ব্রেকআপ হবে, সেটাই আপনার যেটা ব্রেকআপ হচ্ছে, যে 15 নাম্বার করে দুটো সেমিস্টারে ব্রেক হয়ে যাচ্ছে। 15 নাম্বার ইভেন্ট সেমিস্টার, অড সেমিস্টার, আর 15 নাম্বার ইভেন্ট সেমিস্টার থিওরি পেপারটা। আর প্র্যাকটিক্যাল যে 70 নাম্বার, সেটা একবারে ইভেন্ট সেমিস্টারের সাথে বছরের শেষেই হবে, 11 এবং 12 যেমন হয়। এই যে 15 নাম্বারের বিভাজনটা হচ্ছে, যেটা এবারে ট্রেনিং এ খুব ক্ল্যারিফাই করে দেওয়া হলো। এতগুলো এখানে কি ছিল, যেমন ধরুন যে 70 নাম্বারের থিওরি পেপার, সায়েন্স সাবজেক্ট, ল্যাব বেস সাবজেক্টের 35 ভাগ হয়েছে, তাহলে প্রত্যেকটা 35 নাম্বারের যে পেপারগুলো হচ্ছে, সেখানে 35খানা এমসিকিউ কোশ্চেন থাকবে। ইচ কোশ্চেন ক্যারিড মার্কস 1। এখানেও 35 নাম্বারেরই লিখিত পরীক্ষা হবে, সেটাই বলা হয়েছিল। মানে যত নাম্বার এখানে আছে তত নাম্বারেরই পরীক্ষা বলা হয়েছিল, সেটাই। খালি এই যে ভোকেশনাল বিষয়টা পরিষ্কার করে দেওয়া হলো ট্রেনিং এ, যেটা এই অর্ডারটা থেকে অত ভালো বোঝা যাচ্ছিল না, যে 15 নাম্বার করে বিভাজন হলেও পরীক্ষাটা কিন্তু 30 নাম্বারের হবে। যেমন ধরুন 30 নাম্বারে পরীক্ষা হবে, 30-এর মধ্যে কেউ পেলো 20, তাহলে 30-এর মধ্যে 20 তার প্রাপ্ত নম্বর, কিন্তু তাহলে 15তে কত পেলো, তাহলে ঐকিক নিয়মের হিসাব অনুযায়ী তাহলে সে 15তে পাবে 10। তাহলে এইভাবে প্রপোর্শনালি মার্কসটা ক্যারি করা হবে। অর্থাৎ পরীক্ষাটা হবে 30 নাম্বারে, 30 নাম্বারের মধ্যে যা পাবে সেটা 15তে কত পাচ্ছে হিসাব করে নেওয়া হবে, না সেভাবে মার্কস দেওয়া হবে। এটা একটা বিষয় বলার ছিল, যেটা আগের ভিডিওতে আমার বলা ছিল না, এখানে অ্যাড করে দিলাম। এবার ফার্স্ট সেমে যদি কোনো বিষয়ে ফেল করে বা অনুপস্থিত থাকে, এখন ক্লাস 11-এর জন্য ডিসকাস করছি, মোটামুটি ক্লাস 12-এ এই জিনিসগুলোই রিপিট হবে নিয়মটা। তাহলে ফার্স্ট সেমে যদি কোনো বিষয়ে সে ফেল করে বা অনুপস্থিত থাকে, তাহলে সেই বিষয়ে সে সাপ্লি পাবে। তাহলে সাপ্লি পেলে সেকেন্ড সেমে যে সংশ্লিষ্ট পরীক্ষা, ধরুন যে ফার্স্ট সেমে ফিজিক্সে সে সাপ্লি পেয়েছে, তাহলে সেকেন্ড সেমে যে ফিজিক্সের পরীক্ষা হবে, সেই পরীক্ষার দিনে সেকেন্ড হাফে
ও তার ইমপ্রুভমেন্টের পরীক্ষা দিতে পাবে। মানে যে বিষয় ফার্স্ট সেমে সাপ্লি পেয়েছে সেই বিষয়ে সেকেন্ড সেমের সংশ্লিষ্ট পরীক্ষার দিনের যে সেকেন্ড হাফ সেখানে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে পারবে। যদি পাস করে তাহলে প্রমোটেড টু ক্লাস 12, ফেল করলে ডিটেন্ড। এখানে কিছু বিষয় বলার আছে, একটু পরে বলছি। এবার সেকেন্ড সেমে যে ন্যূনতম 2টি বিষয় ফেল করে বা অনুপস্থিত থাকে তাহলে সে ডিটেন্ড, মানে আপনারা সবাই জানেন যে মিনিমাম 5টি বিষয় পাস করতে হবে। অতএব একটা বিষয়ে ফেল অবধি অ্যালাউড, 2টো বিষয়ে যদি ফেল বা অনুপস্থিত হয়ে যায় তাহলে সেটা ডিটেন্ড, যেমন ছিল তেমন। এখানে 9/2 রুল একটু ঝালিয়ে নিয়ে বিষয়টা কি, যে কোনো কম্পালসারি ইলেকটিভ বিষয় ফেল করেছে এবং অপশনাল ইলেকটিভ বিষয় যদি পাস করে থাকে তাহলে তাদের মধ্যে মার্কসটা সোয়াপ হয়ে যায় এবং পাস করিয়ে দেওয়া হয়। ফর এক্সাম্পল, ধরুন কোনো বিজ্ঞান বিভাগের ছাত্র কম্পালসারি ইলেকটিভ হিসাবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়েছে, অপশনাল ইলেকটিভ নিয়েছে বায়োসায়েন্স। দেখা গেল ইভেন সেমিস্টার, ধরুন আমি সেম 2 কথাই বলছি বা সেম 4 এর একই জিনিস প্রযোজ্য, ফিজিক্সে ফেল করে গেল, অর্থাৎ কম্পালসারি ইলেকটিভে ফেল করে গেল কিন্তু বায়োসায়েন্সে পাস করেছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, বায়োসায়েন্স আর ফিজিক্সের মধ্যে সোয়াপ করে যাবে, নিয়ে তাকে পাস করে দিতে হবে, কারণ কি 5টা বিষয় পাস করে যাচ্ছে। অবশ্যই তাকে ল্যাঙ্গুয়েজে ম্যান্ডেটারিলি পাস করতে হবে। এই যে রুলসটা, এটা ইয়ারলি ছিল এতদিন, এবার এই রুলসটা প্রযোজ্য হবে শুধুমাত্র ইভেন্ট সেমিস্টারের জন্য, অড সেমিস্টারের জন্য 9/2 রুল প্রযোজ্য হবে না। মানেটা কি বলতে চাওয়া হচ্ছে, যে উদাহরণটা দিলাম যে ফিজিক্সে সে ফেল করলো কম্পালসারি ইলেকটিভ, বায়োসায়েন্সে পাস করলো, যদি এটা ইভেন্ট সেমিস্টার হয় অর্থাৎ সেম 2 বা সেম 4 তাহলে সোয়াপ করে যাবে, সে পাস করে যাবে, ন্যূনতম 5টা বিষয় পাস হয়ে যাচ্ছে, বাদ বাকি বিষয় সে পাস করেছে, ওকে। কিন্তু এই গল্পই তার অড সেমিস্টারে ঘটেছে, অর্থাৎ সেম 1 বা সেম 3 তে ঘটেছে। তাহলে বিষয়টা কি, তাহলে সেক্ষেত্রে যেহেতু ফিজিক্সটা তার কম্পালসারি ইলেকটিভ, অতএব তাকে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে হবে ওই সেকেন্ড সেমের সময়, এবং সেটাতে পাস করে গেলে নো প্রবলেম। কিন্তু দেখা গেল সে ইমপ্রুভমেন্ট পরীক্ষাতেও সে পাস করলো না, তাহলে অড সেমিস্টারের জন্য সোয়াপিংটা খাটবে না, অর্থাৎ 9/2 রুলটা খাটবে না, তাহলে কিন্তু সে কিন্তু ডিটেন্ড, এটাই কথাটা বলা হয়েছে। এবার দেখা গেল সে সাপ্লি পেয়েছে কোন সাবজেক্টে, 4th সাবজেক্টে, অপশনাল ইলেকটিভ যেটা বায়োসায়েন্স, ধরুন আমি সায়েন্স বিভাগে যদি উদাহরণটা দিই, তাহলে সেক্ষেত্রে সে সাপ্লি দিল, ইমপ্রুভমেন্ট দিল, পাস করলো না, নো প্রবলেম। ইভেন সে যদি মনে করে আমি ইমপ্রুভমেন্ট দেবো না ফর দ্য 4th সাবজেক্ট, নো প্রবলেম, তার কারণ তার 5টা, 2টো ল্যাঙ্গুয়েজ এবং 3টা কম্পালসারি বিষয়ে সে পাস করে গেছে। তার মানে সে যদি কোনো কম্পালসারি বিষয়ে বা ল্যাঙ্গুয়েজে সাপ্লি পেয়ে থাকে অড সেমিস্টারে, তাহলে সেকেন্ড সেমিস্টারে সংশ্লিষ্ট বিষয়ের দিন তাকে ইমপ্রুভমেন্টের পরীক্ষা দিতে সে বাধ্য, এবং তাকে পাসও করতে হবে, তবে গিয়ে তার 11 ক্লিয়ার হয়ে 12-এ প্রমোট হবে, নতুবা হবে না। শুধুমাত্র অপশনাল ইলেকটিভে সাপ্লি পেলে সে চাইলে দিতেও পারে, নাও দিতে পারে, যদি সাপ্লি দেয় তারপরেও যদি ক্লিয়ার না হয় তাহলেও সে প্রমোটেড। এই কথাটা এখানে এই জন্য খেয়াল রাখার বিষয়, অর্থাৎ ফেল করলে যে সোয়াপ হওয়ার বিষয়টা অপশনাল এবং কম্পালসারি ইলেকটিভে, সেই যে 9/2 রুল, সেটা শুধুমাত্র প্রযোজ্য হবে ফর দ্য ইভেন্ট সেমিস্টার, নট ফর অড সেমিস্টার। এটা কিন্তু আমাদের যিনি ট্রেনিং নিয়েছেন একদম শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয়, তিনি কিন্তু একদম পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন। এই নিয়ে বেশ কিছু প্রশ্ন আমাদের টিচারদের তরফ থেকেও করা হয়েছিল, তিনি এই বিষয়টা, এটাই তার নির্যাস, তিনি যা বুঝিয়েছেন, এটা কিন্তু খেয়াল রাখার বিষয়। এবার ধরুন কোনো বিষয়ে দেখা গেল যে ফার্স্ট সেমে 2টো বিষয়ে সাপ্লি পেয়েছে, একটা ফিজিক্স যেটা কম্পালসারি সাবজেক্ট থেকে, একটা বায়োসায়েন্স অপশনাল ইলেকটিভ থেকে। এবার সেকেন্ড বিষয়ে সে চাইলে 2টো বিষয়ে ইমপ্রুভমেন্ট দিতে পারে সংশ্লিষ্ট পরীক্ষার দিনে সেকেন্ড হাফে। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সাপ্লি পেলে তাই নিয়ম, 2টো বিষয় ইমপ্রুভমেন্ট মানে সেই সংশ্লিষ্ট দিনে পরীক্ষা ইমপ্রুভমেন্টের পরীক্ষা দেবে। কিন্তু ধরুন যে একাধিক বিষয়ে সাপ্লি পেয়েছে, তার মধ্যে একটা 4th সাবজেক্ট বা অপশনাল ইলেকটিভ সাবজেক্টও আছে, সে যদি মনে করে আমি অপশনাল ইলেকটিভ সাবজেক্টে ইমপ্রুভমেন্ট দেবো না তাহলে চলবে, কিন্তু তাকে ল্যাঙ্গুয়েজ এবং কম্পালসারি ইলেকটিভ সাবজেক্টে ইমপ্রুভমেন্ট দিতেই হবে, তাকে ক্লিয়ারও করতে হবে, তার কারণ 9/2 রুল অড সেমিস্টারে খাটবে না। এটা কিন্তু খেয়াল রাখার বিষয়। ক্লাস 11-এর যে নম্বর, 2টো পরীক্ষা হচ্ছে, সেম 1 এবং সেম 2। সেম 1 এর থিওরি, সেম 2 এর থিওরির সঙ্গে প্র্যাকটিক্যাল প্রজেক্ট।
এই যে নম্বরগুলো স্কুলকে এক জায়গায় রেখে দিতে হবে স্টোর করে, তারপরে কাউন্সিলের ওয়েবসাইটে একবারই আপলোড করতে হবে ইয়ারলি। সেটা কাউন্সিল যখন বলবে তখন সেটা আপলোড করে নিতে হবে উইথ দ্য প্রেসক্রাইব ফরম্যাট। অবশ্যই সেখানে ব্রেকআপ থাকবে, সেম 1 এর থিওরি, সেম 2 এর থিওরি, তারপরে সেম 3 এর প্র্যাকটিক্যাল প্রজেক্ট, যেমন ব্রেকআপ থাকবে সেই ব্রেকআপে সেই প্রেসক্রাইব ফরম্যাটে আপলোড করতে হবে। কিন্তু বছরে একবারই ইয়ারলি আপলোড করতে হবে, অর্থাৎ মার্কস আপলোডটা সেমিস্টার ওয়াইজ নয়, ইয়ারলি আপলোড করতে হবে। কিন্তু যখন আপলোড করবেন তখন পুরো সেমিস্টার ওয়াইজ ব্রেকআপ করে আপলোড করতে হবে। এবার ক্লাস 12 এর বিষয়ে আসা যাক। থার্ড সেমে যদি কোনো বিষয়ে সাপ্লি পায় তাহলে ফোর্থ সেমে সংশ্লিষ্ট বিষয়ের দিন সেকেন্ড হাফে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেবে, যেমন ছিল। এবার কি ছিল 11 এর সময়, যে ওই ইমপ্রুভমেন্ট পরীক্ষা যদি ক্লিয়ার করতে না পারে, বিশেষ করে সেটা যদি ল্যাঙ্গুয়েজ এবং কম্পালসারি ইলেকটিভের হয়, তাহলে সে ডিটেন। এখানে কিন্তু গল্পটা কিরকম দেখা গেল, ওই ল্যাঙ্গুয়েজ বা কম্পালসারি ইলেকটিভেরই ইমপ্রুভমেন্ট ছিল, সে পরীক্ষা ক্লিয়ার করতে পারলো না, তাহলে সে ওই থার্ড সেমের সংশ্লিষ্ট দিনে ফার্স্ট হাফে পরীক্ষা দেবে। অর্থাৎ ব্যাপারটা কিরকম হলো, থার্ড সেমে ধরুন ফিজিক্সে সে সাপ্লি পেলো, কম্পালসারি ইলেকটিভ বা ল্যাঙ্গুয়েজে কোনোটাতে সাপ্লি পেলো, তাহলে ফোর্থ সেমের সে সংশ্লিষ্ট বিষয়ের দিন অর্থাৎ সেকেন্ড হাফে যে ফিজিক্স পরীক্ষা যে ফার্স্ট হাফে হচ্ছে তার সেকেন্ড হাফে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেবে। অর্থাৎ সে ফোর্থ সেমে পরীক্ষাও দিয়ে দিল, ফোর্থ সেম সে ক্লিয়ার করে গেল। কিন্তু দেখা গেল সে ইমপ্রুভমেন্ট পরীক্ষাটা ক্লিয়ার করতে পারলো না, ফোর্থ সেম ক্লিয়ার করে গেছে, ফোর্থ সেমের যে অ্যাকচুয়াল পরীক্ষাটা। তাহলে ওই ইমপ্রুভমেন্টের পরীক্ষাটা সে যদি মনে করে সে ক্যারি ফরওয়ার্ড করবে, পরের বছর যখন থার্ড সেমিস্টার পরীক্ষা হবে সেই সময় অ্যাজ এ রেগুলার স্টুডেন্ট মানে বাকিদের সাথে পরীক্ষা দেবে, তখন আর সেকেন্ড হাফ নয়। এইভাবে কেন কি অড সেমিস্টার, যেহেতু থার্ড সেমিস্টারটা অড সেমিস্টার, এখানে 9/2 রুল প্রযোজ্য হবে না, অর্থাৎ সোয়াপিং এর গল্প নাই, যে অপশনাল ইলেকটিভের সঙ্গে কম্পালসারি ইলেকটিভ সোয়াপ করে দেবে। কিন্তু বেস্ট অফ 5 যে রুলটা, যে সব থেকে 5টা বিষয় যেটাতে ভালো রেজাল্ট হয়েছে সেটা নিয়ে এগ্রিগেট হবে, পার্সেন্টেজ হবে, সেটা কিন্তু সব সেমিস্টারই প্রযোজ্য, যেমন ছিল আগে তেমনই আছে, সব সেমিস্টারই এটা প্রযোজ্য। কিন্তু 9/2 রুলটা শুধুমাত্র ইভেন্ট সেমিস্টারে প্রযোজ্য, অড সেমিস্টারে নয়। তাহলে এটা হচ্ছে বিষয়, যে ল্যাঙ্গুয়েজ বা কোনো কম্পালসারি সাবজেক্টে কোনো স্টুডেন্ট থার্ড সেমিস্টারে সাপ্লি পেলো, তাহলে সে ফোর্থ সেমিস্টার ইমপ্রুভমেন্ট দেবে সেকেন্ড হাফে সংশ্লিষ্ট বিষয়ের দিন। ফোর্থ সেমিস্টারেও ক্লিয়ার করতে পারলো না, কিন্তু ফোর্থ সেমিস্টার পরীক্ষাটা ক্লিয়ার করে গেছে, ওই ইমপ্রুভমেন্ট পেপারটা পারলো না, তাহলে পরের বছর যখন সেম 3 থার্ড সেমিস্টার পরীক্ষা হবে সেই সময় বাকিদের সাথে নর্মালি পরীক্ষা দেবে, শুধুমাত্র সেই বিষয়টা। আর ফোর্থ সেমে যদি কোনো বিষয় ফেল করে, তাহলে আগে যদি 9/2 রুল অনুযায়ী সেটা চলে, যে কম্পালসারি একটা বিষয়ে ফেল করেছে, ধরুন ফিজিক্সে ফেল করেছে, বায়োসায়েন্সে পাস করেছে, তাহলে 9/2 রুল অনুযায়ী সোয়াপ করে গেল, তাহলে সে পাস করে গেল। এটা কিন্তু ল্যাঙ্গুয়েজের সঙ্গে কম্পালসারি অপশনাল ইলেকটিভে সোয়াপ করবে না, ল্যাঙ্গুয়েজে পাস ম্যান্ডেটারি। এটা সোয়াপিংটা হবে ফর দ্য কম্পালসারি সাবজেক্ট অ্যান্ড অপশনাল সাবজেক্ট তাদের মধ্যে। তাহলে ঠিক আছে, এবার যদি মনে করুন ফোর্থ সেমে 2টো বিষয় ফেল করে গেল, তাহলে সেক্ষেত্রে 2টো বিষয় ফেল করে গেলে তাহলে সেক্ষেত্রে পরবর্তী বছর মানে পরের বছর আবার যে ফোর্থ সেম হবে, সেই ফোর্থ সেমে যে পরীক্ষাটা, ওই যে বিষয়গুলোর পরীক্ষাটা যে দিনে হবে সেই দিনে বাকিদের সাথে পরীক্ষা দেবে, ক্লিয়ার করার চেষ্টা করবে। ক্লিয়ার করতে পারলে ভালো, নাহলে আবার সেটা তার পরের বছর ক্যারি ফরওয়ার্ড হবে। এটা কত বছর অবধি সে পাবে সুযোগটা? রেজিস্ট্রেশন করার 7 বছর অবধি, রেজিস্ট্রেশন করার ইয়ার থেকে 7 বছরের মধ্যে তাকে এইচএস ক্লিয়ার করতে হবে, যেটা আগের নোটিফিকেশনেই বলা আছে। এই হচ্ছে বিষয়। আর পাস মার্কটা হচ্ছে স্টুডেন্টদেরকে ওই যতগুলো থিওরি পেপার আছে সেই থিওরি পেপারে 30% করে পেতে হবে, এবং সেমিস্টার ইন্ডিপেন্ডেন্টলি, মানে এই নয় যে সেমিস্টার 1 আর সেমিস্টার 2 নিয়ে মোট মার্ক থিওরি পার্সেন্ট, তা নয়। সেমিস্টার 2-তে প্রত্যেকটা বিষয়ে থিওরিতে 30% এবং সেমিস্টার 1-এও প্রত্যেকটা বিষয়ে থিওরিতে 30%। সেম ফর দ্য থার্ড এবং ফোর্থ সেমিস্টার। মানে সেমিস্টারগুলোতে ইন্ডিপেন্ডেন্টলি কথাটার উপর আমাদের ট্রেনিং এ জোর দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো বিষয়ে 2টো সেমিস্টার মিলে 30% হয়ে গেল থিওরি, তা নয়। ইভেন্ট সেমিস্টার এবং অড সেমিস্টারে ইন্ডিপেন্ডেন্টলি প্রত্যেকটা বিষয়ে থিওরি পেপারে 30% মার্কস পেতে হবে, এবং প্র্যাকটিক্যাল প্রজেক্টের ক্ষেত্রেও তাই। অর্থাৎ ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বিষয় এবং প্রত্যেকটা সেমিস্টার ইন্ডিপেন্ডেন্টলি ওই 30% পেতে হবে ওখানে, ওই বিষয়ের থিওরি বা প্র্যাকটিক্যালে যে এগ্রিগেট দেওয়া আছে। আর পাসিং অফ দ্য ইচ ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট ইজ ম্যান্ডেটারি, ল্যাঙ্গুয়েজ সাবজেক্টে পাস করতেই হবে,
এটা হচ্ছে কিন্তু বিষয়, মানে ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের ক্ষেত্রে 9/2 রুল খাটবে না। এবার আরেকটা রুল আছে 9/1 রুল, সেটাও আগে থাকতেই ছিল, ট্রেনিং আরেকবার ঝালিয়ে দেওয়া হয়েছে, যে কোনো স্টুডেন্ট কোনো বিষয়ের যে পাস মার্ক যেটা 30% পেতে হচ্ছে, সেখান থেকে ম্যাক্সিমাম 5 নাম্বার কম পাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি হয়, যে বিষয়ে বেশি নাম্বার পেয়ে আছে সেখান থেকে কম্পেনসেট করে দেওয়া হয়নি, তাকে পাস করে দেওয়া হয়। এই নিয়মটা আগেও ছিল, এখনো আছে, কিন্তু ভ্যালিড অনলি ফর ইভেন্ট সেমিস্টার, নট ফর অড সেমিস্টার। তার মানে এটা সেম 2 এবং সেম 4 এর জন্য প্রযোজ্য, 1 এবং 3 এর জন্য প্রযোজ্য নয়। আর কি, ক্লাস 12-এ এনরোলমেন্ট বা ফর্ম ফিল আপ বছরে 2 বার করে করতে হবে, তার কারণ সেমিস্টার 3 সেটাও কাউন্সিলের থেকেই পরীক্ষা হবে, অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে, তাহলে তার যে এনরোলমেন্ট হবে সেটা জুন এবং জুলাই মাসে, সম্ভাবনা বেশি জুলাই মাস, তার কারণ জুন মাসে 11-এর রেজিস্ট্রেশন হবে, অতএব 12-এর যে 3rd সেমিস্টারের এনরোলমেন্টটা সেটা সম্ভবত জুন মাসে না হয়ে ওটা জুলাই মাসেই হবে। এবার সেমিস্টার 3-এর সেপ্টেম্বর মাসের যে পরীক্ষাটা যখন হবে তার কিছুদিন আগে হয়তো অ্যাডমিট কার্ড দেওয়া হবে যেমন হয়, তারপরে আবার সেমিস্টার 4 পরীক্ষা হবে, সেমিস্টার 4-এর এনরোলমেন্ট হবে ডিসেম্বর মাসে, আর এপ্রিল মাসে সেমিস্টার 4-এর যে পরীক্ষা সেই পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। এবার সেমিস্টার 3-তে যেটা বলা হলো, যদি কোনো বিষয়ে সাপ্লি থাকে তাহলে সংশ্লিষ্ট বিষয়ে সেমিস্টার 4-এর যে সেকেন্ড হাফে ইমপ্রুভমেন্ট দেবে, তাহলে এবার এটা তো স্কুলের সেম 1 আর 2টা তো স্কুলের বিষয়, কিন্তু সেম 3 and 4টা তো কাউন্সিলের বিষয়, তাহলে সেমিস্টার 3-তে যদি কোনো বিষয়ে সাপ্লি থাকে তাহলে সেই যে ইমপ্রুভমেন্ট দেবে সেমিস্টার 4-এর সংশ্লিষ্ট বিষয়ের সেকেন্ড হাফে, তাহলে কাউন্সিলকে তো সেটা জানাতে হবে, তবে না কাউন্সিল তার জন্য ব্যবস্থাপনা, প্রশ্নপত্র রেডি, উত্তরপত্র বা বাকি ব্যবস্থাপনা করবে। জানাবেন কি হবে, ওটা ওই যে সেমিস্টার 4-এর যে এনরোলমেন্ট হবে, যেমন এনরোলমেন্ট হয় সেটা সেমিস্টার 4-এর জন্য সাবজেক্টগুলোকে চেক করে দেবেন, এবং ওই স্টুডেন্টকে পাশে দেবেন সেমিস্টার 3-তে ওরকম সাবজেক্টের ঘর থাকবে যে যে বিষয়ে সাপ্লি পেয়েছে, তাহলে সেই ঘরগুলোকে চেক করে দিতে হবে। হ্যাঁ, এবার সেক্ষেত্রে যদি কোনো 4th সাবজেক্টে সে সাপ্লি পেয়ে থাকে, যদি বলে যে না আমি 4th সাবজেক্টে ইমপ্রুভমেন্ট দেবো না, তাহলে সেটা তার স্কোপ আছে, 4th সাবজেক্টে ইমপ্রুভমেন্ট দেওয়াটা ম্যান্ডেটরি নয়, কিন্তু অপশনাল ইলেকটিভ এবং ল্যাঙ্গুয়েজ পেপারে যদি সাপ্লি পেয়ে থাকে সেম 3-তে, তাকে ম্যান্ডেটরি ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে হবে, এটা কিন্তু মাথায় রাখার বিষয়। তাহলে যখন 4th সেমের এনরোলমেন্ট হবে তাহলে সেখানে 4th সেমের সাবজেক্টগুলো চেক করার পাশাপাশি আপনাকে দেবেন 3rd সেমে যে যে বিষয়ে সাপ্লি পেয়ে আছে সেই সাবজেক্টগুলো চেক করার অ্যাডিশনাল অপশন পাবেন, তখন ওটাকেও চেক করে দিতে হবে, তবে কি আপনার যে পুরো ইনফরমেশনটা কনভে করা হলো কাউন্সিলকে যে এই স্টুডেন্ট ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে ইচ্ছুক। এটা কিন্তু ফর্ম ফিল আপের সময় খেয়াল রাখতে হবে, বিশেষ করে সেম 4-এর যে এনরোলমেন্ট তাতে সেম 3-র এনরোলমেন্ট যেমন অ্যাজ ইট ইজ হয় সেরকম। আর একটা বিষয় রেজিস্ট্রেশনের সঙ্গে রিলেটেড, ধরুন কোনো বিষয়ে টিচার আছে কিন্তু কোনো বছর কোনো বিষয়ে ছাত্রছাত্রী ভর্তি হলো না, যেমন কোনো বিজ্ঞান বিষয়ে কোনো গ্রামের দিকের স্কুলে দেখা গেল কোনো একটা বছর কেউই বিজ্ঞান বিষয় নিল না, বিজ্ঞান সায়েন্স স্ট্রিমে ভর্তি হলো না, হয়তো টিচার আছে, তাহলে সেক্ষেত্রে আমরা হয়তো তারপরের বছর আবার সায়েন্স স্ট্রিমে স্টুডেন্ট ভর্তি হতে এলো, তাহলে একটা যে গ্যাপ পড়লো সেই গ্যাপ পড়ার দরুন এরকম সমস্যা হতে পারে যে টিচার আছে, আপনি টিচার প্রোফাইল আপলোড করেছেন, আপডেট করে দিয়েছেন, তারপরেও কিন্তু বিষয়টিকে যখন সেট 1 সেট 2 সেট 3 ওই ড্রপ ডাউন মেনু থেকে খুঁজতে যাবেন বিষয়গুলিকে নাও পেতে পারেন, তাহলে সেক্ষেত্রে কাউন্সিলের রিজিওনাল অফিসে যোগাযোগ করে সাবজেক্ট কন্টিনিউয়েশন করে নিতে হবে। এই যে পুরো বিষয়টা, এই যে কাউন্সিলের রিজিওনাল অফিসে যোগাযোগ করে সাবজেক্ট কন্টিনিউয়েশন করতে হবে, বা আমি ভিডিও শুরুর দিকে বলেছিলাম যে রেজিস্ট্রেশন সংক্রান্ত বেশ কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দিচ্ছে, তাহলে এগুলো আপনি যোগাযোগ করবেন কোথা থেকে, একটা হচ্ছে ফিজিক্যালি আপনি রিজিওনাল অফিসে যেতে পারেন, কিংবা তার আগে দেখবেন আপনাদের দেবেন সংসদ পরিচিতি বলে একটা বই দেওয়া হয়, সেই সংসদ পরিচিতি বইতে বিভিন্ন রকম কন্ট্যাক্ট দেওয়া আছে, ওইখানে প্রত্যেকটা রিজিওনাল অফিসের যে হেড তাদের কন্ট্যাক্ট দেওয়া আছে। ফর এক্সাম্পল আমি যদি বর্ধমান রিজিওনাল অফিসের কথা বলি, বর্ধমান রিজিওনাল অফিসের যে সভাপতি তিনি হলেন রাজীব বিশ্বাস, তার কন্ট্যাক্ট ডিটেলসটা ওখানে আছে, তার হোয়াটসঅ্যাপ ডিটেলস, মেল আইডি, তাহলে সেখানে হোয়াটসঅ্যাপ বা মেল করেও সলিউশন পেতে পারেন। তিনিও আমাদের বীরভূমের যে ট্রেনিংটা হয়েছিল তিনি ছিলেন এবং নিজেই কথা বলেছেন। একই রকম ভাবে অন্যান্য রিজিওনাল অফিসের ক্ষেত্রেও একই রকম প্রযোজ্য হবে। ওই সংসদ পরিচিতি বইটাতে দেখবেন আপনাদের যে শিক্ষা সংসদের সভাপতি তারও চিরঞ্জীব ভট্টাচার্য, তারও দেখবেন কন্ট্যাক্ট ডিটেলস, মেল আইডি সব দেওয়া আছে, সুতরাং সেখানেও আপনি হোয়াটসঅ্যাপ করে বা মেল করে
এই যে বিভিন্ন যে সাবজেক্ট কন্টিনিউয়েশন, মানে একটা বছর ভর্তি হলো না, সাবজেক্টটা পরের বছর দেখাচ্ছে না, এই সাবজেক্ট কন্টিনিউয়েশন বা রি রেজিস্ট্রেশন সংক্রান্ত যে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, সেই সমস্যাগুলো, টেকনিক্যাল সমস্যাগুলোর জানিয়ে দিয়ে রিজলভ করতে পারে। কিংবা রিনিউয়াল অফ রিকগনিশন সংক্রান্ত যদি কিছু সমস্যা থাকে, ওখানেও কথা বলতে পারেন। আবার ফিজিক্যালি গিয়েও কাজটা করতে পারেন, তাহলে তো খুব বেটার হবে, কাজটা হয়েই যাবে। এটা রিজিওনাল অফিসে যোগাযোগ করে নিতে হবে এইসব এররগুলো এলে। আর একটা জিনিস যেটা আমাদের ট্রেনিং এ বলা হয়েছে, যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে 6 মে 2024 অ্যানুয়াল ক্যালেন্ডার দিয়ে দেওয়া হয়েছে। পুরো জিনিসটাই ওই অ্যানুয়াল ক্যালেন্ডারটাকে ফলো করেই করতে বলেছেন। এটা একটা জাস্ট ইনফরমেশন দেওয়া ছিল, যারা অলরেডি ডাউনলোড করে নিয়েছেন তাদের ওকে, যারা করেননি তাহলে দেখবেন 6 মে 2024 ওই কাউন্সিলের ওয়েবসাইটে এটা দেওয়া হয়েছে। তাহলে এই ছিল সামগ্রিক বিষয়। আশা করা যায় চেঞ্জেস গুলো আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে, কিভাবে কি করতে হবে। এরপরেও যদি কিছু জিজ্ঞাসা থাকে বা কোনো কিছু এক্সট্রা ইনফরমেশন যদি আপনাদের কাছে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে সেটা শেয়ার করবেন। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।